দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক খাত নিয়ে। আমরা জানি করোনার মতো মহামারী বিপর্যয়ের সাথে যে লড়াই চলছে, সারা বিশ্ব সেখানে টিকে থাকার সংগ্রাম করছে। বাংলাদেশও সেখানে অর্থনীতি পুনরুদ্ধারের যে চেষ্টা, গতি প্রকৃতি, সেটি আসলে দীর্ঘমেয়াদে নিঃসন্দেহেই একটি বড় চ্যালেঞ্জ অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে। করোনাকাল ও অর্থনীতির সুরক্ষা এই শিরোনামে আমরা আজকে কথা বলবো, আলোচনা করব। আমাদের সঙ্গে এরই মধ্যেই তিনজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতিবিদ ডক্টর সাইমা হক বিদিশা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে আমাদের সঙ্গে বেসরকারি খাত থেকে যুক্ত রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, জনাব জিয়া আশরাফ রয়েছেন। আমরা জানি সম্প্রতিকালে চাল ডাল অনলাইন নির্ভরতা বেড়েছে ক্রেতাদের, সেখানে জিয়া আশরাফ অনলাইন নিয়ে কাজ করছেন, সিইও চালডাল.com আমাদের সঙ্গে রয়েছেন। এবং একই সঙ্গে নিয়াজ মোর্শেদ এলিট রয়েছেন আমাদের সঙ্গে, সভাপতি জুনিয়র চেম্বার বাংলাদেশ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। করোনাকাল ও অর্থনীতির সুরক্ষা এই শিরোনামেই কথা বলবো। শুরুতেই ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি। আমরা জানি যে এই যে একটি বিপর্যস্ত অর্থনীতি, আমরা দেখলাম যে নতুন করে প্রায় 2.5 কোটি মানুষ, পিপিআরসি এবং বিআইজিডি যে গবেষণা দিলেন সেখানে নতুন করে আরও বিপুল সংখ্যক মানুষ দরিদ্র হয়েছে, প্রায় 2.5 কোটি মানুষ। এবং আমরা আজকে যে একটি সংবাদ দেখলাম যে সামাজিক নিরাপত্তায় কিন্তু সরকার 1 লাখ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, এবং যেটি গত অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা বেশি। তো মোটা দাগে আপনার কাছে জানতে চাইবো যে অর্থনীতি সুরক্ষার জন্য বা এই করোনাকালে সামনে আবার বাজেট আসছে, এটিকে আসলে কিভাবে দেখবেন? এই সামাজিক নিরাপত্তায় যে বরাদ্দের কথাটি, তথ্যটি যদি আপনাকে বলি। জি, সাইমা হক বিদিশা। সাইমা হক বিদিশা, কি শুনতে পাচ্ছেন? আমি হতে পারে করোনার সাথে আমরা লড়ছি এখন মূলত আমাদের অগ্রাধিকারের মধ্যে এখন যেটা চিন্তা করতে হবে, কয়েকটি বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা, দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য এবং আমাদের কর্মসংস্থান। মোটা দাগে আমি যেটা বলবো, আমরা বাজেটের কথা যদি চিন্তা করি সেটা সেই হিসেবেও চিন্তা করতে পারি, এবং আমরা যদি অন্যান্য নীতি নির্দেশনার কথা চিন্তা করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের মূল এই 4টি বিষয়কে মাথায় রেখে আমাদের কিন্তু বরাদ্দ এবং কর্মপরিকল্পনা সাজাতে হবে। এবং সেদিক থেকে আমি চিন্তা করলে সামাজিক নিরাপত্তা খাতটা একটা অসম্ভব জরুরি একটি বিষয়। তবে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটি হচ্ছে, একটি বিষয় আমি অবশ্যই স্বীকার করব এবং অবশ্যই আমি বলবো যে এটি আমি ধন্যবাদ জানাবো সরকারকে যে এটি ইতিবাচক দিক, যে সামাজিক নিরাপত্তা খাতে যে বলয় সেটা বাড়ানোর উদ্যোগ না হচ্ছে, আমরা গত বাজেটেও দেখেছিলাম। তবে এখানে যে প্রশ্নটা আছে যে যেহেতু বরাদ্দ বাড়ানো হয়েছে, প্রসার বাড়ানো হয়েছে, কিন্তু এতে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যে চাহিদা সেটার সঙ্গে কতটা সংযুক্ত করলে, এবং সেদিক দিয়ে যদি আমরা চিন্তা করি আমাদের কিন্তু আরো কাজ করবার দরকার রয়েছে। এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা আশা করব যে সুতরাং এবারের বাজেটে আমরা আশা করব যে সামাজিক নিরাপত্তা খাতে যতটুকু বরাদ্দ বাড়ানো হয়েছে, যতটুকু প্রসার বাড়ানো হয়েছে, সেটার থেকে আরো কিছু বাড়ানো হোক। কয়েকটা বিষয়, যেমন আমি যেটা বলবো যে শহরাঞ্চলের দরিদ্ররা যারা রয়েছে, এবং আপনি যেটা বলছিলেন যে নতুন করে যারা দরিদ্র হয়েছে তাদের জন্য বিশেষ কর্ম পরিকল্পনা রাখা। কারণ আমরা জানি যে শহরাঞ্চলের দরিদ্ররা, বিশেষ করে বস্তিবাসীরা কিন্তু অনেক ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের বাইরে থেকে যায়। দ্বিতীয় যেটা রয়েছে যে একেবারেই যারা ক্ষুদ্র উদ্যোক্তা, দিনমজুর, যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খাই বেসিসে যারা কাজ করছেন, তাদেরকে সামাজিক নিরাপত্তা খাতের অধীনে আনা যায় কিনা। এবং তৃতীয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কর্মসংস্থানের বিষয়টা। কারণ সামাজিক নিরাপত্তা খাত বলতে আমাদের কিন্তু একটা ধরনের ধারণা আছে যে আমরা বলতে কিছু একটা থোক টাকা দিয়ে দেওয়া বা খাদ্য সহায়তা, কিন্তু সেটা না। সামাজিক নিরাপত্তা খাতের কিন্তু একটা মূল লক্ষ্য কিন্তু মানুষকে আসলে নিজের পায়ে দাঁড়ানো। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা যদি এখন এই মুহূর্তে চিন্তা করি আগামী 1 মাস বা 2 মাসের জন্য আমাদের অত্যন্ত জরুরি যে বিষয়টি, সেটি হচ্ছে যে খাদ্য নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা সাধারণ মানুষের জন্য।
জি। কিন্তু আমাদের কিন্তু এটাও দেখতে হবে যে অনেকে চাকরি হারিয়েছে, কাজ হারিয়েছে, তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটাকেও সামাজিক নিরাপত্তা খাতের মধ্যে আনতে হবে এবং সেই কারণে জি। সামাজিক নিরাপত্তা খাত যে বরাদ্দ রয়েছে সেটাকে আরো বাড়ানো হবে এই বাজেটে, সেটাই আমি আশা করছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর সামিয়া হক বিদিশা, একেবারেই সুনির্দিষ্ট করে কিছু খাতের কথা চিহ্নিত করে বলেছেন। আমি আপনার কাছ থেকে আবারও আসবো অনানুষ্ঠানিক খাতে যারা কাজ করছেন, বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন, সেসব বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। এর আগে আমাদের সঙ্গে যে উদ্যোক্তারা রয়েছেন, জনাব নিয়াজ মোর্শেদ এলিট, আপনার কাছে আসতে চাই, সভাপতি জুনিয়র চেম্বার বাংলাদেশ। একটু যদি বলেন যে সব মিলে আমরা জানি যে অর্থনীতি আসলে যখন আমরা পুনরুদ্ধারের কথা বলছিলাম ঠিক সেই সময় আবারও ক্ষতির মুখে পড়লো, আবারও বিপর্যয়ের মুখে পড়লো দ্বিতীয় ধাক্কা। তো সেখানে আসলে এই ক্ষতি কমিয়ে আনার জন্য কি ধরনের পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন, বা সেটি আসলে কতটা নেওয়া হচ্ছে? আসলে ধন্যবাদ বাবা ভাই। আমি একটা জিনিস অ্যাড করি, আমরা একটু যদি পিছনের দিকে যাই, হিস্ট্রির দিকে যাই, 30-এর দশকে পরাশক্তিগুলো, পৃথিবীর যে পরাশক্তিগুলো ছিল তারা কিন্তু মহামন্দার দিকে পড়েছিল, এবং 90-এর দশকে দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু একটা বড় মন্দায় পড়েছে, এবং 2008 সালে যুক্তরাষ্ট্রে আবাসন খাতের একটা বিশাল ধস নেমেছিল। কিন্তু করোনা এমন একটা মহামারী, এবং এই মহামারীতে সার্বজনীন মন্দা যদি আমরা বলি, পুরো পৃথিবীব্যাপী একই সাথে প্রত্যেকটা দেশ এফেক্টেড হয়েছে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে বা আমাদের সবার জানা মতে এই ধরনের সার্বজনীন মন্দা যদি আমরা বলি, এই মন্দার সিচুয়েশনে কখনো কোনো দেশ, মানে প্রত্যেকটা দেশ পড়েনি। তো আসলে এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, এই মন্দাটা যদি আমরা কাটাতে চাই এবং অর্থনৈতিক ধসটা যদি আমরা আসলে ওভারকাম করতে চাই, আমরা তো আমাদের দেশীয় কিছু, আমরা যদি বলি সামনে আমাদের বাজেট আসছে, বাজেটে আমাদের কিছু রিফ্লেকশন আনতে হবে। সেখানে আমরা আমাদের সাইমা হক আপা বলেছে যে স্বাস্থ্য, শিক্ষা, স্পেশালি আরেকটা জিনিস হচ্ছে মেন্টাল হেলথ। গত 1-1.5 বছরে আমাদের মানুষের যে মেন্টাল হেলথের যে ড্যামেজটা হয়েছে, আমি মনে করি এটার জন্য কিন্তু স্পেসিফিকলি আমাদের ফোকাস করা উচিত, যে আমাদের শিশু, আমাদের বয়স্ক, তরুণ, সবার একটা মেন্টাল হেলথেরও একটা ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রাম প্রয়োজন। তার পাশাপাশি আরেকটা যে বিষয়টা বলছিলাম, এই সার্বজনীন মন্দাটা আমাদেরকে কিন্তু পৃথিবীর সব দেশ মিলে কিন্তু আমাদেরকে এটার জন্য এগিয়ে আসতে হবে, তা নাহলে কিন্তু আমরা ওভারঅল সবাই কিন্তু এটা বেনিফিটটা পাবো না। এবং সেই জায়গায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লিডারশিপের এবং লিডারশিপটা উনি অলরেডি প্রুভ করেছে, এবং উনি কিন্তু বারবার প্রত্যেকটা প্ল্যাটফর্মে, ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্মে উনি বলেছে যে এটা আমাদেরকে আসলে একসাথে মোকাবেলা করতে হবে। তা না হলে কিন্তু এটা যে একটা এরিয়া বা একটা জোন বা একটা কন্টিনেন্টের একটা, এটা ইস্যুস না, ইস্যুস হচ্ছে আসলে সার্বজনীন, এবং সেটাকে আমাদেরকে ওইভাবে মুভ করতে হবে। এটা বর্ডার পার্সপেক্টিভে চিন্তা করার সময় এখন এসে গেছে, কারণ এটা নিয়ে আমাদেরকে আর নেক্সট 4-5 ইয়ার্স আসলে চলতে হবে পুরো পৃথিবীতে। নিশ্চয়ই আমরা আপনার কাছে আবারও আসবো নিয়াজ মোর্শেদ। আমরা জি আশরাফের কাছ থেকে একটু শুনতে চাই, সিইও চালডাল.com আমাদের সঙ্গে রয়েছেন। জি আশরাফ, আমরা জানি যে করোনাকালে আমরা যখন দেখছিলাম অনেক খাত, বলতে প্রায় সব খাতই আসলে বিপর্যস্ত, তখন অনলাইনগুলো এবং ওষুধ শিল্পে আমরা দেখেছিলাম যে এক ধরনের প্রবৃদ্ধি হচ্ছিল। তো সেটি এক ধরনের সুসময় বলা যায় আপনাদের জন্য, অনলাইনের জন্য। সেটি আসলে কতখানি ব্যবসায়িক প্রবৃদ্ধি হচ্ছে বলে মনে করেন বা হচ্ছে? জি আশরাফ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি চালডালের যেরকম ফাউন্ডার এন্ড সিইও, এট দ্য সেম টাইম আমি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একজন ডিরেক্টর। তো আমি বলবো যে ই কমার্স যে খাতটা আছে সেটা বাংলাদেশে কিন্তু অবভিয়াসলি আপনারা সবাই দেখতে পারতেছেন। ইনফ্যাক্ট নট অনলি ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে যে ই কমার্সের কিন্তু একটা ডেভেলপমেন্ট এন্ড ইনক্রিমেন্ট হয়েছে। সো সেইভাবে কিন্তু বাংলাদেশের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রিপারেশন সেরকম ছিল না। যেরকম এখনো কিন্তু আমরা ই কমার্স খাতটাকে যেরকম মনে করি যে এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইনভেস্টমেন্ট দেওয়া যাবে কিনা, ব্যাংক লোন দেওয়া যাবে কিনা, কিন্তু সেই সব জিনিস পার করেও কিন্তু আমরা গত 8 বছর ধরে, যেরকম আমি চালডালের ব্যাপারে বলতে পারি যে আমরা কিন্তু একটা প্রবলেম সলভ করার চেষ্টা করতেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম 2008-এ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেরকম আমাদেরকেও স্বপ্ন দেখিয়েছেন, এবং আমরা কিন্তু ওইটাই একটা বাস্তবায়নের দিকে যাচ্ছিলাম। এখানে নিয়াজ ভাই নগদে আছে। সো দিস কাইন্ড অফ নিউ টাইপ অফ টেকনোলজি যে একটা প্যান্ডেমিককে ফাইট করতে পারে, এটা কিন্তু আমাদের বিষয়টা এরকম না। আমরা কিন্তু ই কমার্স করতেছিলাম ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ এন্ড প্রিপেয়ারিং ডিজিটাল বাংলাদেশের যে মেইন অবজেক্টিভ, সেটা হলো যে আপনি ঘরে থাকবেন এবং নিত্য প্রয়োজনীয় বাজারগুলো বাসায় বসে করবেন। এই জিনিসটা আমরা মূলত ফাইট করার চেষ্টা করছিলাম। কিন্তু যখন প্যান্ডেমিক আসলো দেখা গেল যে এইটা একটা প্রাইমারি
ওয়ে হয়ে দাঁড়ালো যে আপনার কিভাবে কাস্টমারদেরকে বাসায় রাখা যায় এবং বাসায় সার্ভিসগুলো সব দেওয়া যায়, ডিজিটাল সার্ভিসগুলো। সো এইভাবে আমাদের খাতটা কিন্তু প্রায় ধরেন যে ই কমার্স ওভারঅল ইন বাংলাদেশ আই উড সে যে অ্যাটলিস্ট 300% গ্রোথ হয়েছে। অ্যান্ড আমাদের যেসব চাল ডালের কিন্তু বেসিক্যালি আমরা যেরকম 2000 অর্ডার করতাম, এই মুহূর্তে আমরা 17,000 অর্ডার করার ক্যাপাসিটি রাখি, 3টা শহরে অর্ডার করার ক্যাপাসিটি রাখি, কিন্তু আমরা অর্ডার পাচ্ছি অ্যারাউন্ড 10,000 এভরিডে। সো এই টাইপের গ্রোথ একটা আমরা দেখেছি 2-3 টাইমস ফর চাল ডাল বিং আ গ্রসারি ই কমার্স ওয়েবসাইট। বাট অন্যান্য যেসব ওয়েবসাইট আছে যেরকম যারা অন্যান্য আইটেমস নিয়ে কাজ করে, ইলেকট্রনিক্স বা কোম্পানিজ লাইক ই ভ্যালি বলেন, দারাজ বলেন, ফুড পান্ডা বলেন, these kind of companies work with more items and they have also seen adequate growth in the last মনে করেন এই এক বছরে তো আমরা অবভিয়াসলি দেখেছি যে হিউজ একটা গ্রোথ হয়েছে। এন্ড এই সেক্টরেরও আমাদের যে মাইন্ডসেট সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। যেরকম ব্যাংক এখন কোলাটেরাল ফ্রি 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছে আমাদের এই ই কমার্স কোম্পানিগুলোকে, যাতে তারা আরো ইনোভেটিভ ভাবে এগিয়ে আসতে পারে। তো এরকম টাইপের, তারপরে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের অনেক টাইপের আমরা হেল্প পাচ্ছি। যেরকম লকডাউনের ভিতরে আমাদের কোম্পানিগুলোকে এমার্জেন্সি সার্ভিস হিসাবে ধরে আমরা কাজ করতেছি, এই লকডাউনের মধ্যে পারমিশন পাচ্ছি কাজ করতে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই আমাদেরকে সবসময় হেল্প করতেছে, আমাদেরকে আইডিয়া দিচ্ছে কিভাবে আরো ইনোভেটিভ ভাবে আমাদের বিজনেস গুলাকে করা যায়, কিভাবে কোন শহরে আমরা ফার্স্ট যাব, কোথায় আমরা গেলে বেটার সাপোর্ট দিতে পারবো। এখন কিন্তু কথাটা কিন্তু নট অ্যাবাউট যে we are trying to do a business. It's more like we are trying to give support and emergency support to the citizens of Bangladesh. এইভাবে আমরা চিন্তাটা করছি। থ্যাংক ইউ। জি, জনাব জিয়া আশরাফ, আমরা আপনার কাছে আবারও আসবো। নিশ্চয়ই আমরা যখন করোনাকাল অর্থনীতি সুরক্ষা নিয়ে আলোচনা করছি, অর্থনীতি সুরক্ষার ক্ষেত্রে এই ডিজিটাল অর্থনীতি বা এই প্রযুক্তি নির্ভরতা বা ই কমার্সের যে প্রসার, সেটি কিন্তু একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে, সম্ভাবনাও তৈরি হয়েছে, সেটি আপনি বলছিলেন। আমরা এই পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর ই ভ্যালি বীজ সংলাপে। আমরা আজকে কথা বলছি করোনাকাল ও অর্থনীতির সুরক্ষা এই শিরোনামে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে এর মধ্যেই তারা আলোচনাও করেছেন। আমরা ডক্টর সাইমা হক বিদিশা, আপনার কাছেই ফিরতে চাই। যে কথাগুলো বিরতির আগে বলছিলেন যে অর্থনীতির সুরক্ষার ক্ষেত্রে সবথেকে বড় যে চ্যালেঞ্জের কথা আপনি বলছিলেন, যে বিশেষ করে সামাজিক সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টি নিয়ে বলছিলেন। সেক্ষেত্রে একটি প্রশ্ন যেটি জানতে চাইব, যে আমরা জানি যে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ আসলে অনানুষ্ঠানিক খাতে কাজ করে, যারা 85% প্রায়। সেই অনানুষ্ঠানিক খাতের মানুষদেরকেও আমরা দেখেছি এই সময়ে কিন্তু কাজ হারাতে, এবং তারা কিন্তু আসলে নির্দিষ্ট পরিমাণ তাদের আয় কমে গিয়েছে। তো সেই মানুষগুলোর জন্য আসলে সরকারের যে ধরনের তৎপরতা থাকা প্রয়োজন, সেই তৎপরতা রয়েছে কিনা, বা সামনের বাজেটে সে বিষয় নিয়ে নির্দেশনা আসা প্রয়োজন রয়েছে কিনা? ধন্যবাদ। আমার মনে হয় এটা একটা বিষয়, এই বিষয় নিয়ে আসলে আমরা গত 1 বছর ধরে যেটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে অনানুষ্ঠানিক খাতে তো বলা যেতে পারে 85% মানে মোটামুটি ভাবে পুরো আপনি আমরা কথা বলছি যারা, তাদের বাইরে হয়তো বেশিরভাগ মানুষই রয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল বিষয় হচ্ছে তাদেরকে আসলে চিহ্নিত করা। কারণ তাদেরকে সহায়তার মধ্যে আনতে হলে তাদেরকে জানতে হবে কে, এবং এই চিহ্নিত করার কাজটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে সেখানে কিন্তু আরো কাজ করার দরকার ছিল, যেটা আসলে করা হয়নি। এবং আমার মনে হয় যে এটা এখন মানে সময়টা শেষ হয়ে যায়নি, এবং আমরা এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিভিন্ন রিলেটেড যে অর্গানাইজেশন আছে, যে সেখানে আইসিটি মন্ত্রণালয় একটা লিড রোল প্লে করতে পারে, সেটার সাথে সাথে অন্যান্য যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন গুলো রয়েছে যারা এসএমই খাতের সাথে জড়িত, তারা হতে পারে। এমনকি এলাকা ভিত্তিক যে বিভিন্ন অর্গানাইজেশন গুলো রয়েছে, বিভিন্ন খাত ভিত্তিক অর্গানাইজেশন, মানে আপনি যদি একটি এলাকায়, আপনি যদি নিউ মার্কেট এলাকায় যারা অনানুষ্ঠানিক খাতে রয়েছে তাদেরকে যদি আপনি চিহ্নিত করতে চান, তখন আমার ওই এলাকা ভিত্তিক যে জনপ্রতিনিধি কিংবা এলাকা ভিত্তিক যে দোকান মালিক সমিতিতে যারা রয়েছে তাদের সাথে কথা বলে, তাদের সাথে কাজ করে আমরা তাদের চিহ্নিত করতে পারি। লোকাল যে বস্তিগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক এনজিওরা কাজ করে,
তাদের মাধ্যমে কিন্তু চিহ্নিত করতে পারে। এই চিহ্নিত করে তাদেরকে একটা ডেটাবেজের মধ্যে আনা, এই কাজটা আমার মনে হয় যে কোনো সময় শুরু করা যায়, এবং এই কাজটা করলে কিন্তু সবসময় আমাদের একটা না একটা সময় এটা কিন্তু সুবিধার মধ্যে আমাদের একটা সুবিধা দেবে। এবং আমার মনে হয় এটা একটা অসম্ভব জরুরি জিনিস। কিছু কাজ হয়েছে কিন্তু আমার মনে হয় খুব অ্যাডহক বেসিসে। সুতরাং প্রথমে তাদেরকে চিহ্নিত করা, দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের আসলে কি ধরনের সহায়তা দরকার, এবং কি ধরনের সহায়তা দরকারের মধ্যে কিছু কিছু মানুষ আছে, যেটা বললাম একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য হয়তো আমরা যেটা করতে পারি নগদ সহায়তা, খাদ্য সহায়তা, এভাবে আমরা চিন্তা করতে পারি। বস্তি এলাকাকে কেন্দ্র করে ডক্টর সাইমা একটু ইন্টারাপ্ট করি যে আমরা এর আগে দেখেছি নগদ সহায়তা দিতে গিয়ে সেখানে একই মোবাইল নাম্বার অনেকবার পাওয়া যাচ্ছে, সেখানেও দুর্নীতির আশ্রয়। আমাদের যে বন্টন প্রক্রিয়া সেটি আসলে কিভাবে স্বচ্ছ করা যেতে পারে? এখনো তো সেটি বলা হচ্ছে যে আবারও নগদ সহায়তার কথা সবাই দাবি করছেন, মানে আমাদের পৌঁছানোর ক্ষেত্রে এক ধরনের বড় অন্তরায় হয়ে দাঁড়ায় কিনা? হ্যাঁ, এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই কারণে যেটা দেখেন গত বছরের আগের বছরের বাজেটে বা তার আগের বছরের বাজেটে কিন্তু G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পিপল এই ধরনের একটা কানেকশনের মাধ্যমে, এনআইডির মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতের বিভিন্ন অর্থায়নের বিষয়টা এবং টাকাটাকে পৌঁছানোর বিষয়ে কিন্তু কথাবার্তা হচ্ছিল, এবং প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে। যেটা অসম্ভব জরুরি সেটা হচ্ছে যে যেমন এখানে আমাদের সাথে নগদের একজন আছেন, তো এই ধরনের বিভিন্ন ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর সহায়তা নিয়ে এবং এনআইডির মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রস চেকের মাধ্যমে যদি আমাদের একটা ডেটাবেস থাকে তখন কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করাটা সহজ হয়। আমি বলবো না যে সমস্যার সমাধান হয়ে যায়, কারণ দুর্নীতির মতো জিনিসটা খুব দ্রুত সমাধান করা সম্ভব না, কিন্তু অন্তত আমরা কমিয়ে ফেলা সম্ভব হয়। যে আমি যদি মোটামুটি একটা ডেটাবেস থাকে, এনআইডি থাকে, ক্রস চেক করার যদি উপায় থাকে এবং স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য রেগুলার বেসিসে যদি মনিটরিং হয়, এবং দ্যাট ইজ দ্য ক্রুশাল থিং। এবং সেটা কিন্তু আমাদের যদি নিশ্চিত করা যায়, অন্তত নিশ্চিত কিছুটা করতে পারি, তাহলে কিছুটা হলেও হয়তো আমাদের এই দুর্নীতিটা কমবে এবং যাদের জন্য এই সহায়তা দরকার তাদের কাছে সহায়তা। জি, অনেক ধন্যবাদ ডক্টর সাইমা। আমরা আপনার কাছে আবার আসবো। নিয়াজ মোর্শেদ এলিট সভাপতি জুনিয়র চেম্বার বাংলাদেশ আমাদের সঙ্গে রয়েছেন। নিয়াজ মোর্শেদ, একটু বলবেন যে এই যে আপনারা যারা আপনাদের যে জুনিয়র চেম্বার যারা অনেক তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন, এই সময়ে আসলে তরুণ উদ্যোক্তারা কেমন রয়েছেন? তাদের যে ধরনের প্রণোদনা নীতি সহায়তা প্রয়োজন সেটি তার সুফল কতটা পাচ্ছে? এক্ষেত্রে কি ধরনের বাধা আপনারা দেখছেন? আসলে ধন্যবাদ ভাই। প্রথম বিষয় হচ্ছে আসলে তরুণ উদ্যোক্তা কারা আমরা আসলে এখন পর্যন্ত কেউ জানি না, কারণ তরুণ উদ্যোক্তাদের প্যাট্রনাইজেশনের জন্য ওই ধরনের কোনো স্পেসিফিক নীতিমালা নেই। আমরা একজন 50 বছরের এন্টারপ্রেনারকেও তরুণ বলছি, আবার একজন 15, 18, 20 বছর বয়সের একজন এন্টারপ্রেনারকেও তরুণ বলছি। আসলে সবচেয়ে বড় একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের 18 থেকে 45 বছরের টোটাল জনসংখ্যার 65% হচ্ছে আমাদের তরুণ। মানে আমরা বলি এটাকে আমরা বলি মিলেনিয়াল জেনারেশনস, যেখানে আমাদের তরুণ জনগোষ্ঠীটা বয়স্ক থেকে বেশি। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় স্ট্রেংথ। এবং এই তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা প্রপারলি এডুকেট এবং তাদেরকে যদি আমরা এন্টারপ্রেনার অথবা তাদেরকে যদি আমরা কারিগরি শিক্ষা বা তাদেরকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাহলে কিন্তু এই মিলেনিয়াল জেনারেশনটা কিন্তু আমাদের এটা কিন্তু এটাকে আমরা একটা ডেমোগ্রাফিক ডিজাস্টারের দিকে চলে যাবে। তো আসলে আমরা জুনিয়র চেম্বার থেকে লাস্ট 5 ইয়ার্স ধরে আমরা একটা প্ল্যান করেছি যে আসলে তরুণ উদ্যোক্তাদের জন্য একটা নীতিমালা করা, যেখানে একজন তরুণ উদ্যোক্তা খুব তাদের ফান্ডিংটা স্বল্প সুদে বা খুব ইজিলি লোনটা পাবে, যেখানে নারী উদ্যোক্তাদের জন্য একটা স্পেশালাইজ ফান্ড বাংলাদেশ ব্যাংক থেকে প্রত্যেকটা ব্যাংকে ইম্পোজ করা আছে, সহজ শর্তে বা সিঙ্গেল ডিজিটে তারা লোন পায়। বা আমরা চাচ্ছি যে সেটা এই ফান্ডটা 100 কোটি টাকা দিয়ে শুরু হোক, যেন অন্তত 100 জন তরুণ উদ্যোক্তা বা 200 জন তরুণ উদ্যোক্তা এই প্রসেসটা শুরু করতে পারে, এবং তাদের একটা এজ লিমিট করে দেওয়া। ইট কুড বি 45, 40, যেহেতু আমাদের সবাই এনআইডি আছে, আমরা ইজিলি তরুণ উদ্যোক্তাদেরকে একটা নীতিমালা বয়সের মাধ্যমে একটা নীতিমালা এনে তাদের কিন্তু আমরা প্যাট্রোনাইজ যদি করি, তারা যদি সহজ শর্তে ঋণ পায়, তারা যদি শিল্প পার্কগুলোতে বা আইটি পার্কগুলোতে যদি প্রায়োরিটি বেসিসে জায়গা পায়, বেসিকে যদি তারা জায়গা পায়, তাহলে কিন্তু এই তরুণ উদ্যোক্তারা কিন্তু অনেকগুলো জব ক্রিয়েট করবে। এবং এই জব ক্রিয়েট করে আলটিমেটলি কিন্তু আমরা যে 2021 সালের গোল, 41 সালের যে ডেভেলপ কান্ট্রির গোল, এটা কিন্তু আমরা খুব সহজে উত্তোলন করতে পারবো, যেহেতু আমাদের এই তরুণ উদ্যোক্তার সংখ্যাটা বেশি, আমাদের অ্যারাউন্ড 65%। সুতরাং আমাদেরকে মনে করি আমরা অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে প্ল্যান করি, আমরা অনেক ধরনের সাবসিডি নিয়ে প্ল্যান করি। এখনই কিন্তু সময়
এই বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে নিয়ে স্পেসিফিকলি নীতিমালা করে তাদেরকে প্যাট্রোনাইজেশন করার সময়টা এসে গেছে। জি, জনাব নিয়াজ মোর্শেদ, অনেক ধন্যবাদ, একেবারেই সুস্পষ্ট করে সুনির্দিষ্ট একটি বিষয় উত্থাপন করেছেন। আমরা জি আশরাফের কাছে আসতে চাই, সিইও চালডাল.com আমাদের সঙ্গে রয়েছেন। একটু যদি বলেন যে এই করোনাকালে আসলে আমরা যেটি আপনি বলছিলেন যে আপনাদের গ্রোথ হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে, তো এক্ষেত্রে আসলে এটিকে আরও কিভাবে বেশি মানুষের কাছে সুফলটি পৌঁছানো যায়, সেই জন্য আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিশেষ করে আমরা যখন বলি এটি ঢাকা নির্ভর হয়েছে কিনা অনেকটা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার ওয়ান হলো যে আপনার অবভিয়াসলি লাইক আপনি কে আমি বলে দিতে পারি যে আমাদের ফেব্রুয়ারি 2020, দ্যাট মিনস গত বছরে যখন করোনা ছিল না, তখন কিন্তু আমাদের এখানে কাজ করতেছিল প্রায় 900 জন কর্মী টোটাল, ইনক্লুডিং মাইসেলফ। এখন কিন্তু ডিসেম্বর 2020-তে কিন্তু আমাদের প্রায় 1500 জন এমপ্লয়ি ছিল কোম্পানিতে, আর এখন কিন্তু আছে 2200। সো আপনি কিন্তু দেখতেছেন যে অলরেডি কিন্তু এমপ্লয়মেন্টের দিক দিয়ে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট বাড়তেছে। এট দ্য সেম টাইম আমাদের তখন প্রথমের দিকে ছিল হলো 6টা ওয়্যার হাউস, এখন আমাদের ওয়্যার হাউস হলো 21টা। তার মধ্যে 3টা ওয়্যার হাউস চিটাগংয়ে, আর আপনার একটা ওয়্যার হাউস যশোরে। তো এই যে জিনিসটা আপনি পুরো যে ইকোসিস্টেমটা আমরা দাঁড়া করিয়েছি, এটা কিন্তু টোটালি আমরা একটা ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, আমাদের রাইট নাও উই হ্যাভ সাম লোকাল ইনভেস্টার্স, তাদের ইকুইটি ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু আমরা বিজনেস গুলোকে গ্রো করেছি। এখানে কিন্তু টিল ডেট লাইক এখন স্টার্টআপ বাংলাদেশ হয়েছে, আমাদেরকে গত মাসে একটা ইনভেস্টমেন্ট করা হয়েছে চালডালে, যেটা দিয়ে আমরা চিন্তা করেছি খুলনা সিলেটও স্টার্ট করব। কিন্তু আপনি দেখেন পুরো বাংলাদেশে যদি যাইতে হয় তাহলে কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচারালি একটা গভর্নমেন্ট থেকে আমাদের একটা সেটআপের দরকার। যেরকম কিরকম সেটআপের দরকার, আমাদের ওয়্যারহাউস করার জন্য বিভিন্ন শহরে আমাদেরকে জায়গা দেওয়া দরকার, যে আপনারা এই জায়গাগুলোর মধ্যে ওয়্যারহাউস করেন। সেটা কিভাবে করলে তাড়াতাড়ি করা যাবে এটা কিন্তু আমরা পারবো না। আমাদেরকে ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে যেরকম ট্রেন বলেন, প্লেন বলেন, সেগুলোর কিভাবে আমরা স্পেশাল রেটে তাড়াতাড়ি করে অ্যাক্টিভেট করতে পারি এবং এক্সপ্যান্ড করতে পারি, সেই জিনিসগুলোর প্ল্যানিং করে দেওয়া দরকার। আমাদের ট্যাক্স ভ্যাটের বিষয় যেটা নিয়াজ ভাই বললেন একটু আগে, যে এই যে আসতেছে, সেই জায়গার মধ্যে আপনি আমাদের গ্রোয়িং সেক্টরে আমরা কতটুকু সার্ভিস দিতে পারতেছি। আপনারা অনেক সময় মনে করতেছেন যে চাল ডাল, দারাজ, ই-ভ্যালি এগুলো অনেক কিছু করে ফেলতেছে। ইট ইজ নট লাইক দ্যাট। আমরা কয়টা কাস্টমারকে সাপোর্ট করি, আমি যদি সেটা বলি দেন ইট মাইট বি ভেরি ফানি টু ইউ। যেরকম আমরা সব ই কমার্স কোম্পানি মিলে যদি আজকে মনে করি যে খালি গ্রসারি অর্ডার ডেলিভারি করব, তাহলে আমাদের ক্যাপাসিটি আছে পুরো বাংলাদেশে অ্যারাউন্ড 60,000। আর আপনার খালি ঢাকা শহরে প্রত্যেকদিন মানে 60,000 পার ডে। আর ঢাকা শহরে যদি আপনাকে খালি সাপোর্ট করতে হয় ফুললি, যে সবাই লকডাউন, সব দোকান বন্ধ, আমাদেরকে প্রত্যেকদিন 1 লক্ষ অর্ডার সাপোর্ট করতে হবে। তাহলে পুরো বাংলাদেশে যাওয়াটা কিন্তু আমাদের জন্য একার পক্ষে এখনো অনেক টাফ, এন্ড উই আর ভেরি স্মল কম্পারেটিভলি। সো এই জায়গাটাকে অ্যাড্রেস করে আমাদেরকে যেরকম ভ্যাট ট্যাক্স কমায় দেওয়া লাগবে, আমাদেরকে এই যে পেপারস নিয়ে যে মুভমেন্ট, যেরকম ধরেন প্রত্যেকটা শহরে গেলে একটা ট্রেড লাইসেন্স নেওয়া লাগে। আমরা অনলাইন বিজনেস, আমরা বাংলাদেশে বসে থাইল্যান্ডে, আমেরিকায় ব্যবসা করতে পারি, তা আমাদের ওখানে তো ট্রেড লাইসেন্স লাগে না। আমাদের বাংলাদেশে এতগুলো ধরুন 64টা ট্রেড লাইসেন্স লাগবে আমি যদি 64টা স্টেটে যেতে চাই। এই জায়গাগুলো একটু যদি অ্যাড্রেস করা যায় তাহলে আরো ফাস্টার এই জিনিসগুলো ডেভেলপ হবে। জি, অনেক ধন্যবাদ জি আশরাফ। সেটি আসলে যে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো, আরো বেশি দ্রুত কাজগুলো করা এবং সেটি সহজ করা, যেটি আপনি বলছিলেন যে সহজ করে দেয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটি নিশ্চয়ই প্রয়োজন। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের, ফিরে এসে আরো কথা বলবো। দর্শক, ভ্যালি বিচ সংলাপে এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের আলোচনার সাথেই থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত। ইভ্যালি বিচ সংলাপে আমরা কথা বলছি করোনা কাল ও অর্থনীতির সুরক্ষায় শিরোনামে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, সংক্ষেপে আর দু একটি বিষয় নিয়ে কথা বলবো। এই পর্যায়ে নিয়াজ মোর্শেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, সভাপতি জুনিয়র চেম্বার বাংলাদেশ। একেবারেই সংক্ষেপে যদি সুনির্দিষ্ট করে বলেন যে আমরা যেহেতু আলোচনা করছি করোনা কাল ও অর্থনীতির সুরক্ষা নিয়ে, আপনি তরুণ উদ্যোক্তাদের নিয়ে বলছিলেন তাদের যে নীতিমালার কথা, তো সব মিলে অর্থনীতির সুরক্ষার জন্য, ক্ষতি কমিয়ে আনার জন্য আপনাদের কি ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ আসলে আগামী দিনে নেওয়া প্রয়োজন বলে মনে করেন ব্যবসা বাণিজ্যের জন্য?
আমি একটা একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের একটা এক্সপোর্টের 75% আসে আমাদের গার্মেন্টস থেকে, আরএমডি থেকে, যেটা গত বছরের মার্চ এপ্রিল মে জুনে আপনার এটা প্রায় জাস্টিক্যালি 50% কমে যায়, এবং 2019 এর মার্চ এপ্রিল জুন যদি আমরা দেখি প্রায় 70,000 কোটি টাকা এক্সপোর্ট হয়েছিল, প্রোডাকশন হয়েছিল, যেখানে গত আপনার প্যান্ডেমিক টাইমে সেটা 50% ফল করে। যার কারণে গভর্নমেন্ট খুব কুইক কিছু প্রণোদনা দেয় এই আরএনডি সেক্টরে এবং তাদের স্যালারি এবং তাদের বিষয়গুলো। আমাদের যে বিষয়টা এখন যারা আমাদের নীতি নির্ধারকরা আছে, আমরা তো শুধু 100% গার্মেন্টস ডিপেন্ডেন্সি থেকে সরে আমাদের আরো কিছু নতুন খাত তৈরি করতে হবে, যেখান থেকে আমরা আমাদের এক্সপোর্টটা এবং আমাদের ইকোনমিটাকে আমরা ব্যালেন্স রাখতে পারবো। সেটা হচ্ছে ইট কুড বি 20 ইয়ার্স 25 ইয়ার্স প্ল্যান, যেখানে আমরা প্ল্যানিং করে যদি আজকে গার্মেন্টস শিল্পটা ইভেন্চুয়ালি কিন্তু আজকে থেকে 30 বছর পর্যন্ত গার্মেন্টস শিল্পটা সাস্টেন করবে না, কারণ কি এখানে লেবার কস্ট বেড়ে যাবে, আরেকটা ডেভেলপিং কান্ট্রি বা লোয়ার ডেভেলপিং কান্ট্রি থেকে ইন্ডাস্ট্রিটা মুভ করবে। আর আমাদের এখন থেকে প্ল্যান করা উচিত যে আমাদের নেক্সট এক্সপোর্টের জন্য আমরা কোন প্রোডাক্টটা বা কোন সার্ভিসটাকে আমরা স্ট্রংলি প্রিপেয়ার করতে পারবো, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি যখন একটা ইন্ডাস্ট্রি যদি ফলো করে না, আমরা কিন্তু ইকোনমির যে ধসটা আসলে হবে না। আর করোনা কালে যে জিনিসটা আপনি বলছেন, গার্মেন্টস এর পাশাপাশি আরো অনেকগুলো এসএমই, বিশেষ করে এসএমই তে একটা ডিজাস্টার গেছে। আমাদের মনে হয় কর্পোরেটের পাশাপাশি এসএমই তে কিছু প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা উচিত, যেখানে ক্ষুদ্র মাঝারি শিল্প ব্যবসায়ীরা কিন্তু তারা তাদের যে চাকাটা, ইকোনমিক চাকাটা, তাদের ফাইন্যান্সিয়াল চাকাটা যেন ঘোরাতে পারে। নিশ্চয়ই একটু এসএমই ফোকাসটা হওয়া আমাদের জন্য খুবই এই মুহূর্তে প্রয়োজন, নিশ্চয়ই প্রণোদনা দেওয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ নিয়াজ মোর্শেদ। সময় স্বল্পতার কারণে আপনার কাছে আজকে আর শোনার সুযোগ নেই। আমরা জিয়া আশরাফের কাছে যাব। আমরা এসএমই নিয়ে যেটি বলছিলেন, এসএমইতে কিন্তু এক দফা প্রণোদনা দিয়েছে, কিন্তু আমরা দেখেছি বাস্তবায়নের ক্ষেত্রে নানাবিধ জটিলতা ছিল, তারা আসলে সুফলটা সঠিক সময়ে পায়নি। জিয়া আশরাফ, সিইও চালডাল.com আমাদের সঙ্গে রয়েছেন। জিয়া আশরাফ, যদি সংক্ষেপে বলেন যে আসলে অর্থনীতির সুরক্ষায় বা এই যে বিদ্যমান বাস্তবতা, এই বাস্তবতা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একজন উদ্যোক্তা হিসেবে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, এবং আপনারা আসলে কী ধরনের চ্যালেঞ্জ আপনাদের সেক্টরে দেখছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব শর্টেই বলবো যে আপনারা দেখেন যে যারা ডিজিটাল সেগমেন্টে এই মুহূর্তে নাই, যারা আমরা এসএমই বলতে যাদেরকে বুঝাই যে স্মল মিডিয়াম এন্টারপ্রেনার্স, যারা হয়তো একটা দোকান করছেন বা একটা ছোট বিজনেস করতেছেন যেটা আপনার ডিজিটাল না, ইটস লাইক টোটালি ফিজিক্যাল এন্টারপ্রেনারশিপ, সেই জায়গাটা থেকে আপনাকে এখন একটা সময় আসছে যখন চিন্তা করতে হবে যে আপনার সেই ছোট বিজনেসটাকে কিভাবে আপনি ডিজিটালি কানেক্ট করতে পারবেন। আপনার হয়তো একটা দোকান আছে, সেই দোকানের থেকে আপনি লাইভ করে ফেসবুকে একটা পেজ খুলে, আপনি ইভ্যালির মতো প্ল্যাটফর্ম, দারাজের মতো প্ল্যাটফর্ম, তারপরে এইসব প্ল্যাটফর্মে আপনি, এগুলো কিন্তু ছোট ছোট দোকান, যেটা একটা ডিজিটাল ইমাজিনারি দোকান। সো আপনাদের এই ফিজিক্যাল দোকানটাকে একটা ওয়্যারহাউসের মতো চিন্তা করে কিভাবে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে পারবেন, দ্যাট উইল বি আ মোর ফিউচারিস্টিক থট দেন চিন্তা করা যে আমি প্রণোদনা পেয়ে কি করব। প্রণোদনা যেটা পাচ্ছেন সেটা তো আপনি পাচ্ছেন, কিন্তু সেটা দিয়ে তো আপনি ডিজিটাইজেশনের দিকে যান। আপনি আগে হয়তোবা খাবার বিক্রি করতেন দোকানের থেকে, এখন আপনি চিন্তা করেন যে আমি কিভাবে অনলাইন প্ল্যাটফর্ম গুলোর সাথে যুক্ত হয়ে বিক্রি করতে পারি, কারণ ফিউচার অফ কমার্স ইজ ই-কমার্স। এটা তো ধরেন যে এটা তো এখন এভরিবডি নোজ, এটা পুরো বাংলাদেশে এখন অনেক স্পেস খালি, মানে অ্যাজ ইন আ লট অফ প্লেসেস আর নট ইয়েট টোটালি ডিজিটাইজড। সো আপনারা সেই জায়গাগুলোতেও কনসেন্ট্রেট করেন এখন, যেরকম সবাই চাবে ঢাকায় করব, আমি চাল ডালের কম্পিটিটর হবো, আমি চাল ডালের মতো ওয়েবসাইট চাই, সেই জায়গা থেকে বের হয়ে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে যে চাল ডাল কোন কোন জায়গায় নাই, সেই জায়গায় আমরা করতে চাই, সেই জায়গায় আমি চাল ডালের মডেলটা ইউজ করব। আমরা তো ওপেনলি বলতেছি আমাদের মডেল কিরকম। সো ইউ ট্রাই ইন দিস এরিয়াস, তাহলে আপনাদের আরো সহজ হবে পুরো জিনিসটাকে নিশ্চয়ই গোছায়। নিশ্চয়ই। এবং ডিজিটাল অর্থনীতির এই বিষয়টি কিন্তু আসলে যেটি বলছেন যে আপনার অর্থনীতিকে শক্ত করবার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে, কেননা বিকল্প উপায়ে বেঁচে থাকা বা টিকে থাকার চেষ্টা আসলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। অনেক ধন্যবাদ জিয়া আশরাফ আপনার সুস্পষ্ট পরামর্শের জন্য। আমরা এই পর্যায়ে ডক্টর সাইমা হক বিদিশা আপনাকে দিয়ে শেষ করব। আপনার কাছে জানতে চাইব, অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমরা এই যে অর্থনীতির সুরক্ষার কথা বলছি, আসলে সব মিলে আমরা দেখেছিলাম যে প্রণোদনা বাস্তবায়নের ক্ষেত্রে এসএমইতে যে জটিলতা দেখেছিলাম, সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয় আবারও যে বিভিন্ন খাত থেকে দাবি করা হচ্ছে, প্রণোদনার কথা বলা হচ্ছে, সেটা আসলে কি ধরনের এখনই আসলে সুষ্ঠুভাবে বন্টনের ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা প্রয়োজন এবং অর্থনীতি সুরক্ষায়
কি ধরনের পদক্ষেপ প্রয়োজন একেবারেই যে সেটি যদি বলেন আমাদের। একটা কথা প্রথমে একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু মনে রাখতে হবে অর্থনীতির সুরক্ষার সাথে কিন্তু স্বাস্থ্যের সুরক্ষা জড়িত, কারণ এখানে কিন্তু একটা চাহিদার বিষয়টা রয়েছে। কারণ আমার যদি স্বাস্থ্যের সুরক্ষা যদি না থাকে তাহলে কিন্তু আসলে আমাদের চাহিদাও থাকবে না এবং সেটার ফলে কিন্তু আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সংক্রমণটাকে নিয়ন্ত্রণ, এটাকে একটা কেন্দ্রবিন্দু হিসেবে চিন্তা করে অন্তত আগামী বছরের জন্য চিন্তা করা দরকার, কর্মপরিকল্পনা করা দরকার। এবং সেখানে আসলে আমাদের অগ্রাধিকার হচ্ছে যে অন্তত আগামী 1 বছরের জন্য আমরা প্রবৃদ্ধি বা যে ধরনের খাতগুলো হাই গ্রোথ খাত, সেই খাতগুলোর বিষয়ে গুরুত্বটা থাকবে, কিন্তু তার চাইতে বিষয় যেটা জরুরি সেটা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে আমরা কিছুটা হলেও ক্ষতিটা কমাতে পারবো, এবং নতুন করে আবার কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সে কারণে যে প্রণোদনার বিষয়টা কিছু কিছু খাতে নতুন করে প্রণোদনা দেওয়া দরকার রয়েছে। দ্বিতীয়ত রয়েছে কিছু কিছু খাতে দেখার বিষয় আছে গত বছর থেকে শিক্ষা নিয়ে যে খাতগুলো প্রণোদনার অর্থ সেভাবে পৌঁছায়, যেমন আমরা এসএমই খাতের কথা, সেখানে আমাদের সমস্যাগুলোর কথা কিন্তু আমরা জানি এবং সেগুলো নিয়ে কিছু পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে যে বিকল্প মাধ্যমে যদি আমরা এই অর্থায়নটা বাস্তবায়ন করতে পারি, অর্থটা যদি পৌঁছে দিতে পারি। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সার্বিকভাবে কিন্তু কেন্দ্রবিন্দুতে যেটা থাকা দরকার সেটা হচ্ছে কর্মসংস্থান, কারণ মানুষ কিন্তু কাজ হারিয়েছে এবং আয় কমেছে, এবং এই জিনিসটাকে মাথায় রেখে কর্মসংস্থানের জন্য একটি হচ্ছে স্বনিয়োজিত কাজের জন্য তখন ঋণের কথা বলবো আমি, তখন ঋণ কিন্তু অত্যন্ত সহজ শর্তে এবং নামমাত্র সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা, এবং বিকল্প পদ্ধতিতে যে যারা একেবারে অপ্রাতিষ্ঠানিক খাতে রয়েছে বা একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে বা ক্ষুদ্র সেবামূলক কাজে, সেই ঋণের ব্যবস্থা, নগদ সহায়তার দরকার রয়েছে। এবং সরকারের কিন্তু বিভিন্ন কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসৃজন কিন্তু সরকার করতে পারে, তার মাধ্যমে কিন্তু মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া, সেটার মাধ্যমে কিন্তু চাহিদার সংকটটাও কিছুটা হলেও দূর হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর সাইমা হক বিদিশা। আমরাও সেটি চাইবো যে পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সুরক্ষার জন্য যে ধরনের পদক্ষেপ প্রয়োজন সেটি সরকার নেবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এই ভ্যালি বিচ সংলাপ শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।